আওয়ামী লীগের জয় হবেই, ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন ঘণ্টা বেজে উঠেছে। এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতেছেন, কঠিন অ্যাকশন নিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। হান্নান মাসুদ যে তথ্য কালের কণ্ঠকে দিয়েছেন গত রাতে, কালের কণ্ঠ এই খবরটি সামনে আনে একটি ভিডিও সাক্ষাৎকার। সেখানে আব্দুল হান্নান মাসুদ বলেছেন, হাসিনা পতনের আগেই ডক্টর ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছিল। কবে কথা হয়েছিল, কি কথা হয়েছিল? হঠাৎ ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ঢাকায় জড়ো হচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী নেতাকর্মী। হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে কাবু হতে যাচ্ছে ডক্টর ইউনূস। আবারও বিপদে পড়তে পারে বাংলাদেশ। ভারত থেকে এইমাত্র সরাসরি আপনার বা ভারত সরকার থেকে সরাসরি ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারকে সরাসরি হুমকি দিলেন। কি সেই হুমকি? আগস্ট থেকেই নাকি শেখ হাসিনা সরকার 5 আগস্ট পতনের আরো 4-5 দিন আগে থেকে ডক্টর ইউনূসের সাথে হান্নান মাসুদ এদের যোগাযোগ হয়েছিল এবং গণঅভ্যুত্থানের ব্যাপারে ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা চালিয়ে যাও, দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। বিক্ষোভ করেছেন যে এই নেতৃত্বের কারণে 60% রাজনীতি তাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং বাকি 40% যেটা আছে সেটা ধরা রাখা নিয়েও তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে নিয়েছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে আলোচনা হবে, কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য। সেটি হচ্ছে ভারত থেকে এইমাত্র সরাসরি আপনার বা ভারত সরকার থেকে সরাসরি ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারকে সরাসরি হুমকি দিলেন। কি সেই হুমকি? দর্শক বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে বলে নেই যেটা নাকি আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ। আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে এই ভিডিওটা শেষ করে দিব। নাম্বার 1 হচ্ছে ফারাক্কার বাঁধকে নিয়ে। ফারাক্কা বাঁধের পানি আমাদের বাংলাদেশকে আর মেপে দিবে না, কিংবা বাংলাদেশের অনুমতি নিয়ে আর ফারাক্কা বাঁধের পানি ভারত সরকার ছাড়বে না। ভারত সরকারের যখন মন চাবে বা ভারত সরকারের জনগণের কল্যাণের দিকে তাকিয়ে ভারতের যখন মন চাবে ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিবে, পুনরায় আবার বন্ধ করবে। উল্টো দিকে আমরা বাঙালিরা যেমন শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, তারপর হচ্ছে আপনার চীন থেকে যে সমস্ত পণ্য ভারত সীমান্ত হয়ে আমাদের বাংলাদেশে ঢুকতো, সেই সীমান্ত আটকে দিল। শুধু এটাই না, বর্তমান ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হবে পুনরায় পাকিস্তানের মতো। পাকিস্তানের মতো ভারত কেন বললো? যেমনটা আপনার শেখ হাসিনা সরকার থাকাকালীন কিংবা বিএনপি সরকার থাকাকালীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা যেমন ছিল ঠিক তেমন হতে যাচ্ছে ভারতের সাথে। তার মানে কি, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক টোটালি থাকছে না। থাকছে না মানে কি, ভারতের সীমান্ত দিয়ে, ভারতের আকাশপথ দিয়ে ভারত থেকে চাল আসবে না, ভারত থেকে ডাল আসবে না, ভারত থেকে কিছুই আসবে না। অন্যদিকে পাকিস্তানের সাথে কেন তুলনা করলো? কারণ পাকিস্তানের সাথে 53 বছর আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক তেমনটাই করতে যাচ্ছে ভারত। আপনি যদি ভাই এটা দেখেন, এটা কখনোই কোনো ভালো খবর হতে পারে না, কখনোই একটা দেশের জন্য ভালো খবর হতে পারে না। যদি আপনি প্রথম দিকে তাকান, এই যে মনে করেন ফারাক্কার বাঁধ, এখন যদি ভারত ফারাক্কার বাঁধ মানে ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা বাঙালিরা কি বাঁচতে পারবো বলেন তো? বন্যা তো পুনরায় চলে আসলো। অন্তর্বর্তীকালে সরকার না ফারাক্কা বাঁধের আরেকটা মনে নির্মাণ করে কোথায় করলো? করছে? নির্মাণ তো করে নাই। উল্টো দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একের পর এক এই ধরনের মনে করেন আমাদের সামনে নিয়ে আসছে যে চীন থেকে আমরা এত কোটি টাকা নিয়ে আসছি বা আনবো, চীন পরশু দিনকে কাজ ধরবে, অমুক দিন কাজ ধরবে, আমরা দ্বিতীয় আরেকটা ফারাক্কার বাঁধে, এইটা থেকে বড়, ভারতের থেকে বড় দ্বিতীয় ফারাক্কার বাঁধ আমরা নির্মাণ করবো, ভারতকে শিক্ষা দিয়ে দিব, অমুক করবো তুমুক করবো। এই যে সরকারে বসে আরেকটা দেশকে এই ধরনের হুমকি, এখন যে মনে করেন ফারাক্কার বাঁধের পানি যদি ছেড়ে দেয় ভাই এই মুহূর্তে, তাহলে আমাদের বাংলাদেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইব? কোন হিসাব আছে? কোনো হিসাব আছে? একে তো অন্তর্বর্তীকালে সরকার কোনো দেশ থেকে সহায়তা আসবে না, কারণ নির্বাচিত কোনো সরকার আমাদের বাংলাদেশে নাই। তার মানে বহির্বিশ্ব থেকে কোনো আর্থিক সহায়তা আমাদের বাংলাদেশে আসবে না, কোনো কান্ট্রি করবে না, কারণ নির্বাচিত তো সরকার নাই এটা। আর এই সরকারকে কেন সহায়তা করবে? আর্থিক সহায়তা কেন করবে বলেন? করবে না। উল্টো দিকে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো একটা চুল পরিমাণ জিনিস আসতে পারবে না আমাদের বাংলাদেশে। যদি আসতে হয় পাকিস্তান হয়ে ঘুরে আসতে হবে। এখন অনেকে সাবাসী দিচ্ছে যে পাকিস্তান হয়ে যদি ঘুরে আসে তো ভালোই হবে। ভাই ভালোটা কেমনে হবে? ভালোটা কেমনে হবে? এখন যে মনে করেন চাল কিনা খান, ধরুন এক্সাম্পল 100 টাকা কেজি, তখন খেতে হবে 1000 টাকা কেজি। বুঝতে পারছেন? তখন চাল খেতে হবে 1000 টাকা কিলো। পাকিস্তানে 1 কিলো চালের দাম 700 থেকে 800 টাকা। তারপর 2 নাম্বারটা, 1 নাম্বারটা না, 1 নাম্বারটা আপনি যদি খেতে চান আপনাকে 1000 টাকার বেশি গুনতে হবে। তাহলে ভালোটা কেমনে হলো ভাই? ভালোটা কেমনে হলো বলেন? ভারত যদি এখন মনে করেন এই যে চাল আটকায় দেয়, তারপরে এই যে ধান বুনেন, ধানে যে বীজ লাগে, এই বীজটা আমাদের বাংলাদেশের বীজটা ভালো না, ভারত থেকে আসে। এখন ভারত যদি এই বীজটা বন্ধ করে দেয়, তাহলে তো কৃষকের অবস্থা একদম মনে করেন নাজেহাল হয়ে যাবো। হ্যাঁ, সমস্ত মনে করেন কৃষি জমি মনে করেন একদম মরুভূমি হয়ে যাবো। ধান বুনবেন কিভাবে? খাবেন কিভাবে? এত কোটি কোটি মানুষের মুখে এই দিবেন কিভাবে? অনাহার কিনে দিবেন বলেন? 2 মুঠো ভাত কিভাবে তুলে দিবেন?
পারবেন তুলে দিতে? পারবেন না তো। যে নাকি রাজমিস্ত্রি কাজ করে খায়, যে নাকি রিক্সা চালাই খায়, তার মুখে আপনি কিভাবে খাবার দিবেন বলেন? আপনি যে এখন বলবেন যে পাকিস্তান হয়ে ঘুরে আসবে চাল ডাল, হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ বাঁচবে কিভাবে বলেন? কিভাবে বাঁচবে? আর পুনরায় ফারাক্কাবাদের হুমকি তো আছেই ভাই। এবং চিকেন নেক বলেন, শিলিগুড়ি বলেন, কোন দিক দিয়ে আপনার ভারত বর্তমান বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না, মানে টোটালি একদম কি বন্ধ, মানে পুরো বর্ডার দিয়ে দিচ্ছে তালামারা। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তরে প্রায় আপনার 1 থেকে 1,500 সৈনিক তারা নিয়ন্ত্রণে করে রাখছে ভারত সরকার। তাহলে বোঝেন বর্তমান ভারত কি খেপাটা খেপছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিবে বলেন? কি পদক্ষেপ নিবে? মানে ভারতের সাথে আপনি কোনো সম্পর্ক রাখতে পারবেন না, ভারত আপনি চিকিৎসা নিতে পারবেন না, ভারত গিয়ে আপনি যে ইউরোপের ভিসা লাগান সেটা পারবেন না, মানে কিছুই পারবেন না, কিছুই পারবেন না, সবকিছুই বন্ধ। আপনাকে পাকিস্তান যেতে হবে। আর এখন ভাই ভারত তো শুধু মনে করেন আপনার গাড়ি ঘোড়া চলাফেরা, তারপর হচ্ছে নৌবাহিনী, কোনো জাহাজ আপনার আসা যাওয়া করতে পারবেন না, এটা তো বন্ধ করছে। যদি আকাশ পথে বন্ধ করে দেয় তখন কি করবেন? তখন কি করবে? তখন তো পাকিস্তানের উপর দিয়ে আসতে হবে। আর পাকিস্তান তো এমনি টেরোরিস্ট কান্ট্রি, একটা যদি বম টম মাইরা দেয়, মিসাইল টিসাইল মারে, কামান টামান মারে, তখন কি করবেন? তখন করবেন কি? এগুলো ভাবছেন এগুলা? আমি আসলে আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের মানুষকে বাঁচান। সামনের দিন এমন আসতে যাচ্ছে যে 1 কিলো চাল খেতে হলে একজন কৃষককে গুনতে হবে 1000 টাকা। যদি পাকিস্তান হয়ে ঘুরে আসে সেই চাল, তাহলে অবশ্যই 1000 টাকায় গুনতে হবে। এবং এই টাকা গোনার জন্য আমরা বাঙালিরা রেডি তো? জানতে চাই, অবশ্যই এই প্রশ্নের উত্তর দিয়ে। গত বছরের আগস্টের 5 তারিখে শেখ হাসিনা সরকারের যখন পতন হয়, সেই পতনের পরে ডক্টর ইউনূসের সঙ্গে ছাত্ররা যোগাযোগ করেন, এমন তথ্যই আমরা জানতাম। ডক্টর ইউনূসও বারবার সেটাই বলার চেষ্টা করেছেন, কিন্তু এবার হাটে হাঁড়ি ভেঙে দিলেন নাগরিক পার্টির অন্যতম নেতা, অন্যতম সমন্বয়ক, আলোচিত, সমালোচিত, বিতর্কিত, খুবই গরিব পরিবার থেকে উঠে আসা এক যুবক, যিনি কিনা এখন বিলাসী জীবনযাপন করছেন, এলাকায় গাড়ির শোডাউন করছেন, হুটখোলা গাড়িতে রাজনীতিবিদের মতো করে এখনই শোডাউন শিখে গেছেন, সেই আব্দুল হান্নান মাসুদ যে তথ্য কালের কণ্ঠকে দিয়েছেন গত রাতে, কালের কণ্ঠ এই খবরটি সামনে আনে একটি ভিডিও সাক্ষাৎকার। সেখানে আব্দুল হান্নান মাসুদ বলেছেন, হাসিনা পতনের আগেই ডক্টর ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছিল। কবে কথা হয়েছিল, কি কথা হয়েছিল, কি তার অন্তর রহস্য, সেই আলোচনাই করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ডক্টর ইউনূসের সঙ্গে ছাত্রদের যোগাযোগটা আসলে কবে হয়েছিল। ডক্টর ইউনূস বিদেশি সংবাদ মাধ্যমে একাধিক সাক্ষাৎকারে বারবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা পতনের পর ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করে। তিনি তখন ফ্রান্সে ছিলেন, হাসপাতালে একটা সার্জারিও হয়েছিল, সেই অবস্থাতেই ছাত্রদের সঙ্গে তিনি কথা বলেছেন। এবং ছাত্ররা যখন তাকে প্রধান উপদেষ্টার পদ নেয়ার কথা বলেন, তখন তিনি অস্বীকৃতি জানান, বিকল্প খুঁজতে বলেন, বারবার কথা হয়, বারবার তিনি রাজি ছিলেন না। অবশেষে ছাত্ররা যখন নাছোড়বান্দা, তখন বাধ্য হয়ে তিনি রাজি হয়েছেন, এমন কথা ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন। এরকম তথ্যই আমরা আগে থেকেই জানতাম, কিন্তু এবার নতুন তথ্য সামনে আনলেন আব্দুল হান্নান মাসুদ। বেশ সমালোচিত জীবনযাপন করছেন, এখন বিলাসী জীবনযাপন করছেন। নাগরিক পার্টির যে কয়জন বিলাসী জীবনযাপন করছেন, যে কয়জন শোডাউন করছেন, সেই মুষ্টিমেয় 2-3 জনের মধ্যে একজন আব্দুল হান্নান মাসুদ। এলাকাতে ব্যাপক শোডাউন, হুটখোলা জিপে তিনি শোডাউন করছেন, সেরকম দৃশ্য দেখা যাচ্ছে, গাড়ির শোডাউন করছেন, সেরকম দৃশ্য দেখা যাচ্ছে এলাকায়। সেই শোডাউন করতে গিয়ে মারও খেয়েছেন, এমন ঘটনাও আমরা দেখেছি। সেই আব্দুল হান্নান মাসুদ কালের কণ্ঠকে বললেন, ডক্টর ইউনূসের সঙ্গে হাসিনা পতনের আগেই তাদের যোগাযোগ ছিল। আরও অনেক রহস্য বোধহয় বের হয়ে আসতে বাকি। আব্দুল হান্নান মাসুদ আপাতত যে রহস্যের জটটা খুললেন, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে 1 তারিখেই তার কথা হয় এবং ক্ষমতা নেয়ার বিষয়ে এই কথা হয়। 1 তারিখে কিভাবে কথা হয়, বিদেশি বেশ কয়েকজনের সঙ্গে আব্দুল হান্নান মাসুদ স্বীকার করেছেন যে বেশ কয়েকজনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তার মধ্যে অন্যতম জুলকারনাইন শাহের, আল জাজিরার সাংবাদিক, এবং মুশফিক ফজল আনসারির কথা বলেছেন। আরও একজনের কথা বলেছেন বটে, কিন্তু বিদেশি 2 জন ইউটিউবারের কথা তিনি বলেন নাই, যাদের সঙ্গে যোগাযোগটা সার্বক্ষণিক ছিল বলেই আমরা বিভিন্ন সূত্রে জানি। যাই হোক, জুলকারনাইন শাহের যেহেতু আল জাজিরার সাংবাদিক, তার কথা বললে খুব একটা সমস্যা হবে না। মুশফিক ফজল আনসারির কথা বললেও খুব একটা অসুবিধা হবে না, তাই হয়তো এই 2 জনের নাম সামনে এনেছেন। এবং মুশফিক ফজল আনসারি ইউনূসের সঙ্গে কথা বলার উপায় বাতলে দেন আব্দুল হান্নান মাসুদকে। তেমন কথা মাসুদ বলেছেন কালের কণ্ঠকে, বলেছেন মালয়েশিয়ায় ভায়া হয়ে, মালয়েশিয়া থেকে একজনকে দিয়ে একটি অ্যাপসের
সিগন্যাল অ্যাকাউন্ট করে দেন আব্দুল হান্নান মাসুদকে মুশফিক ফজল আনসারী, এবং সেই সিগন্যাল অ্যাকাউন্টের মাধ্যমেই ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়। ডক্টর ইউনূসের সঙ্গে হোয়াটসঅ্যাপে, ফোনে কোনো সাধারণ মাধ্যমে যোগাযোগ হয়নি, সিগন্যাল অ্যাকাউন্টে যোগাযোগ করা হয়েছে। তার মানে এটা যে খুব ছেলে খেলার বিষয় নয়, এটা নিশ্চিতই এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসকেও সিগন্যাল অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে নিশ্চিত করেই। তিনি হান্নান মাসুদ তাকেও সিগন্যাল অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, তারপর দুজনের কথা হয়েছে এবং আগস্টের 1 তারিখে প্রথম কথা হয় আব্দুল হান্নান মাসুদের সঙ্গে, এমন কথা তিনি বলেছেন। আব্দুল হান্নান মাসুদ কি এই আন্দোলনের এমন কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, মানে সিদ্ধান্তদাতা ছিলেন, ডিসিশন মেকার ছিলেন, যে তিনি একাই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন? নিশ্চিত করেই তা নয়। তাদের সম্মিলিত ব্যাপার। হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে জুলাইয়ের শেষ দিকে আব্দুল হান্নান মাসুদের উপরে হয়তো দায়িত্ব বর্তায় যে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রধান উপদেষ্টার পদ নেওয়ার জন্য কথা বলো। 1 তারিখে সেই কথা বলেন। 1 তারিখে ডক্টর ইউনূসকে যখন তিনি বলেন, ডক্টর ইউনূস তাকে জানান যে আমি আছি তোমাদের সাথে, গোটা দেশ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, বিজয়ী হবেই। ডক্টর ইউনূস সেই সময়ই কিন্তু জানিয়েছিলেন যে তিনি এই ছাত্রদের সাথে আছেন, গোটা দেশ আছেন। অথচ আমরা এর আগে জানতাম ডক্টর ইউনূসকে 5 তারিখে ফোন দেওয়া হয়, ফ্রান্সে যখন হাসপাতালে সার্জারির মধ্যে ছিলেন তিনি। সেই সময়ই ডক্টর ইউনূস বলেছেন যে আমি এই ঝামেলার মধ্যে যেতে চাই না, আমি এটা নিতে চাই না, তোমরা বিকল্প দেখো। বারবার রিফিউজ করেছেন ডক্টর ইউনূসের ভাষ্যমতে। রিফিউজ করার পর ছাত্ররা যখন নাছোড়বান্দা, কোনোভাবেই শোনেনি, তখন তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন। আবার ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে আমেরিকাতে তিনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন এবং মাহফুজ আবদুল্লাহকে মেটিকুলাস ডিজাইনের যে প্রধান মানুষ, তিনি তার সেই পরিচয়টা তুলে ধরেছেন। মূল যে পেছনের কারিগর, সেই পেছনের কারিগর হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আবদুল্লাহকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই মেটিকুলাস ডিজাইনের অংশ ডক্টর ইউনূসও ছিলেন কিনা সেই আলোচনা অনেকে করার চেষ্টা করেন। আব্দুল হান্নান মাসুদের 1 তারিখের এই যোগাযোগের কথাটা সামনে আসার পরে কি এই ব্যাপারটা আবারও প্রশ্নের সম্মুখীন হবে যে ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে আগে থেকেই ডক্টর ইউনূস ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন, সাপোর্ট দিয়েছেন, এমনটাই কি সত্য? যেমন আব্দুল হান্নান মাসুদ এক পর্যায়ে বলেছেন যে সেই সময় তারেক রহমান নাকি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তিনি সেটা রিফিউজ করেছেন। তারেক রহমানকে তিনি রিফিউজ করেছেন, তারেক রহমানের সঙ্গে তিনি কথা বলতে চাননি এবং কারণ হিসেবে বলেছেন যে সরকার সে নানাভাবে টেলিফোন ট্র্যাক করছিল, নিরাপত্তার অভাবে কারণে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, এই কারণে তারেক রহমানকে রিফিউজ করেছেন। তিনি তারেক রহমানকে রিফিউজ করছেন অথচ ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করছেন, ব্যাপারটা একটু এলোমেলো হয়ে যায় না? তারেক রহমানকেই বলা হয় যে এই আন্দোলনের অন্যতম পেছনের কারিগর এবং এই আন্দোলন সফল হওয়ার জন্য তারেক রহমানের কৃতিত্ব অনেক রয়েছে, তখন তারেক রহমানকেই তিনি রিফিউজ করলেন। রিফিউজ করে আবার জামাত ইসলামের নেতাদের সঙ্গে, জামাত ইসলামের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ আছে তেমন কথাও বললেন। প্রফেসর ইউনূস আগে থেকেই বারবার বলেছেন শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, কারোর সাথে কোনো কথা হয়নি। পতনের পর তারা ফোন দিয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, আমি রাজি হইনি। তারা বারবার বলেছে, আমি বলেছি বিকল্প খোঁজো, কিন্তু ছাত্ররা বিকল্প পায়নি বলে আমি বাধ্য হয়েছি। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের পরে, সেনাবাহিনী নিয়ে যখন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিলেন, সেই পরের দিনই সকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও বার্তা আমরা দেখেছিলাম, শুনেছিলাম। সেখানে সেনাপ্রধান সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছিলেন। সেখানেও তিনি দাবি করেছিলেন যে 2-3 তারিখ থেকেই আমরা সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, আমেরিকান এম্বাসির সঙ্গে আমাদের যোগাযোগ, নিয়মিত যোগাযোগ ছিল, এই তথ্যগুলো কিন্তু দিয়েছেন। ডক্টর ইউনূসের সঙ্গেও কি তাহলে আগে থেকেই যোগাযোগ ছিল? ব্যাপারগুলো আব্দুল হান্নান মাসুদের এই সাক্ষাৎকারের পরে ব্যাপারগুলো কিন্তু এখন বড় প্রশ্ন হিসেবে দাঁড়াচ্ছে। মেটিকুলাস ডিজাইনটা কি তাহলে আগে থেকেই ছিল? এই প্রশ্নও অনেকে করছেন। একটা আন্দোলন হুট করে কোনো পরিকল্পনা ছাড়া যে সফল হয় না, এটা আমরা সবাই জানি। ধীরে ধীরে এই আন্দোলনের পেছনে কারা ছিলেন, কাদের অবদান ছিল, কাদের অবদানের প্রেক্ষিতে এই আন্দোলনটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং কম সময়ে সাকসেসফুল হয়েছে, এই ব্যাপারগুলো বোধহয় আস্তে আস্তে বেরিয়ে আসছে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এরই মধ্যে আওয়ামী লীগ যেভাবে
রাজপথে নামা শুরু করেছেন, এরপরে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বেশি দিন আর ক্ষমতায় থাকা হবে না। হয়তো খুব শীঘ্রই শেখ হাসিনা রাজপথের কাম্পনে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিদায় ঘণ্টা বাজবে। প্রিয় দর্শক, এইদিকে সেনাপ্রধান অনবরত নাকি কাজ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে রাজপথে নামানোর জন্য। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে নতুন প্রত্যেকদিন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।